আসসালামু আলাইকুম। ইসমান স্কুলের সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাই। তোমাদের আজকে অষ্টম শ্রেণীর অনলাইনে তোমার সমাজ ক্লাস করাবো আমি এখন। আজকে তারিখ হলো 8 তারিখ, অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের দেখাবো এখন। এর মধ্যে উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। আমাদের এই বাংলারে অনেকভাবে ইংরেজরা শাসন করে গেছে, অনেক বছর প্রায় 200 বছর রাজত্ব করে গেছেন এই দেশে। হ্যাঁ, এরপরে দেখো এই উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। উপনিবেশিক যুগ, বাংলার ইউরোপীয় বণিকদের আগমন আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য আসতো। এই ব্যবসা বাণিজ্য করতে এসে তারা আমাদের রাষ্ট্রকে দখল করে নেয়, আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়ে তারা আমাদের দেশে যে আয় হয় এটা তাদের দেশে নিয়ে যায়। আমাদেরকে এই দমন করার জন্যই তারা কি করলো, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতা এগিয়ে আসে। 1757 সালে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা ক্ষমতা দখল করে। বাংলার ইংরেজদের শাসন 1947 সাল পর্যন্ত তারা করে। 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত তারা আমাদের এই বাংলা শাসন করে। এই শাসন করে তাদের এই শাসনটাকে বলা হয় উপনিবেশিক শাসন। 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকেই বলে উপনিবেশিক শাসন। এই উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রামের অধ্যায় এখানে আমাদের সপ্তম ও অষ্টম পাঠ। এখানে বাংলার নবজাগরণ ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব। এখান থেকে তোমাদের এটা ভালো করে এই অধ্যায়টাকে তোমরা ভালো করে জানবা। এটা হলো প্রথম অধ্যায়, উপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। কারণ সব কিছু আমাদের দেশে বাস করতে হলে, আমাদের দেশ সম্পর্কে যদি আমরা কিছু না জানি তাহলে কীভাবে? অতএব এটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। পড়ে তোমরা পাঠ 7 এবং 8, এই 7 এবং 8-এর বাংলার নবজাগরণ ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভবটা আরও ভালো করে পড়বে এবং এখান থেকে পড়ে তোমরা একটা পাঠ্যিকা তৈরি করবে। তোমাদের নির্ধারিত কাজটা হলো বাংলার নবজাগরণ ও তৎকালীন সমাজ ব্যবস্থার পরিবর্তে প্রতিনিধিত্বকারী বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ অবদান। এই অবদানগুলো তোমরা বর্ণনা করবে, সুন্দর করে গুছিয়ে লিখবে। তাহলে এদের কি কি অবদান এটা সুন্দর করে তোমরা পড়লেই তোমরা তা গুছিয়ে দেখতে পারবে। হ্যাঁ, ইংরেজরা তাদের শাসন পাকাপোক্ত করার জন্য তারা দেশীয়দের মধ্যে ইংরেজি শিক্ষিত একটি অনুগত শ্রেণী তৈরি করতে মনোযোগ দেয়। 1781 সালে ওয়ারেন হেস্টিং কলকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে। কেন করে? আমাদের মুসলমান সমাজ, আমরা যে আমাদের যে দেশের তারা দখল করে নিছে, এই দখলটা, এই ক্ষুব্ধটা যেন আমাদের মনের মধ্যে না থাকে, আমাদের জন্য আমরা ওই মাদ্রাসায় কাজ করতে পারি, চাকরি করতে পারি, এটা নিয়ে জন্য আমরা ভুলে থাকতে পারি। এই জন্য তারা কি করলো, আমাদের মুসলমানদের জন্য 1781 সালে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলো। আর এটা আমাদের আমরা জন্য এই আমাদের রাষ্ট্র ক্ষমতার যে তারা ভোগ করতেছে এটার জন্য আমরা ভুলে যেতে পারি। এই ধারাবাহিকতা তারা আবার কি করলো, হিন্দুদের জন্য করলো একটা সংস্কৃত কলেজ। হিন্দুদের জন্য করলো সংস্কৃত কলেজ 1991 সালে। 1991 সালে তারা একটা সংস্কৃত কলেজ করলো। তাহলে এই সংস্কৃত কলেজ ইংরেজদের উদ্দেশ্যে সাধনের পাশাপাশি আধুনিক শিক্ষার সংস্পর্শে এসে স্থানীয় মানুষের মধ্যে নতুন চেতনার স্ফুরণ ঘটতে থাকে। বহুকালের প্রচলিত বিশ্বাস, সংস্কার, বিধান সম্পর্কে তাদের মনে সংশয় ও প্রশ্ন জাগতে থাকে। হিন্দু সমাজ থেকে সতীদাহ প্রথা, অর্থাৎ হিন্দু সমাজের থেকে সতীদাহ প্রথা, কুপ্রথা বিরুদ্ধে রীতিমতো আন্দোলন শুরু হলো। বিধবা বিবাহের পক্ষে মত তৈরি হলো। এ দেশে এ সময় জ্ঞান চর্চা সীমিত কিন্তু কার্যকর জোয়ার সৃষ্টি হয়। ইংরেজ মিশনারি স্যার উইলিয়াম কেরি, উনি খ্রিস্টান ধর্মের ছিলেন। উনি খ্রিস্টান ধর্ম প্রচারের কর্মভূমিকা ছাড়াও নানা সামাজিক কাজে নিজেকে যুক্ত রেখেছিলেন। তিনি ব্যাকরণ রচনা করেন মিশনারি স্যার উইলিয়াম কেরি। মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্র প্রকাশ,
স্কুল টেক্সট বোর্ড গঠন সহ গুরুত্বপূর্ণ কাজে পথ প্রদর্শন করেন। তাহলে কে? মিশনারি স্যার উইলিয়াম ক্যারি। তাহলে এই ধারাবাহিকতায় ইংরেজরা উচ্চশিক্ষার জন্য সারা দেশে প্রতিষ্ঠার পাশাপাশি কিছু কলেজও স্থাপন করে। অবশেষে 1847 সালে উচ্চশিক্ষার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত করেন? 1857 সালে। তাহলে তারা 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 1821 সালে শ্রীরামপুরে মুদ্রণযন্ত্র স্থাপন ও বাংলার মানুষের মনকে মুক্ত করা ও জাগিয়ে তোলার ক্ষেত্রে আরেকটি পথ খুলে দেওয়া হয়। তাহলে এর ফলে বই পুস্তক ছেপে জ্ঞান চর্চাকে শিক্ষিত সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া ও স্থায়িত্ব দেওয়ার পথ সুগম হয়। এ সময় সংবেদনশীল মানুষের নজর যায় সমাজের দিকে। যাদের সংবেদনশীল তাদের নজরটা যায় সমাজের দিকে। সমাজে অনাচার নিয়ে যেমন তারা আত্মসমালোচনা করেছেন, তেমনি শাসকদের অবিচারের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশ করে জনমত সৃষ্টিতে এগিয়ে আসে অনেকেই। তাহলে রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কার হাত দেন। তাহলে কে? রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে ডিরোজিও বিদ্যাসাগর প্রমুখ অবাধে মুক্ত মনে জ্ঞান চর্চার ধারা তৈরি করেন। আবার বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত ও রবীন্দ্রনাথ ঠাকুর হাতে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটে। তাহলে রবীন্দ্রনাথ কে? আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর মাইকেল মধুসূদন তিনি ফ্রান্সের ভাষাই নগরীতে বসবাস করতেন। সেখানে বসে তার জন্মভূমিকে স্মরণ করে তিনি অনেক কিছু লিখছেন। তাহলে বাংলা সাহিত্যে মীর মোশাররফ হোসেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলামের অবদানও ব্যাপক। তাহলে আমাদের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম। তাহলে বাঙালির এই নবজাগরণ কলকাতা মহানগরীতে ঘটলেও এর পরোক্ষভাবে সারা বাংলাতেই পড়েছে। ঔপনিবেশিক শাসনামলের আধুনিক শিক্ষা ও জাগরণের আরেকটি দিক হল দেশপ্রেম। দেশপ্রেমে উদ্দীত জাতীয়তাবাদী চেতনার বিকাশ, সেই সাথে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার বোধেও উন্মেষ ঘটতে থাকে। তাহলে আমরা কি করব? আমাদের দেশে যে আয় হতো, তারা পাকিস্তানে তারা কি করতো, এই ব্রিটিশরা তারা কি করতো, তাদের নিজের দেশে নিয়ে যেত। অতএব আমাদেরকে সন্তুষ্ট করার জন্য তারা অনেক কিছুই মাঝে মাঝে আমাদেরকে করছে। আমরা যেন আমাদের দেশ হারা, মানে আমাদের দেশকে যে তারা দখল করেছে, এটা যেন আমরা ভুলে থাকতে পারি, এই জন্য আমাদেরকে অন্যান্য কাজ দিয়ে ভুলায় রাখার চেষ্টা করত। তাহলে বাঙালির এই নবজাগরণ কলকাতার মহানগরীতে ঘটলেও এর পরোক্ষ প্রভাব সারা বাংলাতেই পড়েছে। ঔপনিবেশিক শাসনামলের আধুনিক শিক্ষা ও জাগরণের আরেকটি দিক হল দেশপ্রেমের উদ্দীত জাতীয়তাবাদী চেতনার বিকাশ, সেই সাথে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক বোধেরও উন্মেষ ঘটতে থাকে। তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের চূড়ান্ত বীজ রূপিত হয়েছিল 1905 সালে। বাংলাকে আবার দুই ভাগে ভাগ করার পরিকল্পনা নেয়। যে বাংলাকে 1905 সালে বঙ্গভঙ্গ পরিকল্পনার পিছনে যদিও ইংরেজ শাসনের বক্তব্য ছিল দেশের কল্যাণ, কিন্তু আমরা মুসলমানরা এরা চাইছে যে বাংলার দুটা ভাগ হোক, কিন্তু হিন্দু সমাজ চায় নাই যে আমাদের এটা ভাগ হোক। এই সময় বাংলার সীমানা ছিল অনেক বড়। পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে বৃহত্তর বাংলা। তাহলে বৃহত্তর বাংলাটা কী ছিল? পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা, এটা নিয়ে হলো বৃহত্তর বাংলা। তাই কলকাতা কেন্দ্রিক ইংরেজ শাসকদের পক্ষে দূরবর্তী অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠা কঠিন ছিল। এ কারণেই পূর্ব বাংলা, বিহার ও উড়িষ্যার উন্নয়ন সম্ভব হয়নি, কারণ কলকাতা থেকে এগুলো দূরে ছিল, এই জন্য এগুলো উন্নয়ন করা তাদের পক্ষে সম্ভব হয়নি। ইংরেজ
ভাইসরয় লর্ড কার্জন 1903 সালে প্রস্তাব রাখেন যে বাংলাকে দুটি ভাগে ভাগ করা হবে, তাই না? তাহলে বাংলাকে দুইটা ভাগে ভাগ করা হবে, তাহলে ঢাকাকে রাজধানী, তাহলে আমাদের বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। তাহলে আগে আমাদের বাংলাদেশটা কি ছিল? এটা ছিল পূর্ব পাকিস্তান, এটা ছিল পূর্ব পাকিস্তান। তাহলে এখন হলো আমাদের স্বাধীন দেশ এবং এটা হলো বাংলাদেশ আমাদের নাম। তাহলে ঢাকাকে রাজধানী করে নতুন প্রদেশ করা হবে। এই প্রদেশের নাম হবে কি? পূর্ব বাংলা ও আসাম প্রদেশ। তাহলে আমাদের এই প্রদেশটার নাম হবে পূর্ব বাংলা ও আসাম প্রদেশ। তাহলে এই প্রদেশের নাম হবে পূর্ববঙ্গ বা আসাম প্রদেশ। একজন লেফটেন্যান্ট গভর্নর এই প্রদেশ শাসন করবেন। তাহলে কে এই প্রদেশটা শাসন করবে? একজন লেফটেন্যান্ট গভর্নর। তাহলে সরকারি এই সিদ্ধান্ত যুক্তি থাকলেও কলকাতা কেন্দ্রিক শিক্ষিত বাঙালিদের অনেকেই সন্দেহ প্রকাশ করেন। তারা মনে করেন বাংলাকে ভাগ করার মধ্যে দিয়ে ইংরেজ শাসকরা হিন্দু মুসলমানকে যেটা ভাগ করে দিবে। হিন্দু মুসলমান দুইটি সম্প্রদায়ের মধ্যে ভাঙন ধরাতে চলছে, কারণ পূর্ব বাংলার বেশিরভাগ মানুষ মুসলমান। তাহলে আমাদের এই পূর্ব বাংলা, আমরা এখন বাংলা, পূর্ব পাকিস্তান ছিল আগে, এখন হলো আমাদের পূর্ব বাংলা। এই পূর্ব বাংলার মানুষ বেশিরভাগই মুসলমান। তাই মুসলমানদের নেতারা ভেবেছেন নতুন প্রদেশ হলে পূর্ব বাংলার উন্নতি হবে। যদি নতুন একটা প্রদেশ হয় তাহলে পূর্ব বাংলার উন্নতি হবে। কিন্তু শিক্ষিত হিন্দু নেতারা বঙ্গভঙ্গের বিরোধিতা করেন। কিন্তু হিন্দু নেতারা কি করেন? এই যে বাংলাদেশ ভাগ হবে, যেটাতে ভাগ হবে, এই ভাগটার বিরোধিতা করেন। তাহলে এই কারণে দুই সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। ভারতীয় জাতীয় কংগ্রেসের বড় নেতাদের অধিকাংশ ছিলেন হিন্দু সম্প্রদায়ের। তারা মুসলমান নেতাদের সাথে পরামর্শ না করে বঙ্গভঙ্গের বিরোধিতা করেন। ফলে মুসলমান নেতাদের মধ্যে নতুন ভাবনার সৃষ্টি হয়। তারা বুঝতে পারে মুসলমানদের দাবি আদায়ের জন্য তাদের নিজেদের একটি রাজনৈতিক সংগঠন প্রয়োজন। এই লক্ষ্যে 1906 সালে ঢাকায় মুসলিম লীগ নামে মুসলমানদের একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। তাহলে কত সালে? 1906 সালে। তাহলে মুসলিম লীগ নামে একটা সংগঠন প্রতিষ্ঠিত হয়। এই লক্ষ্যে 1906 ইংরেজদের অভিসন্ধি অনেকটা সফল হয়। 1905 সালে বঙ্গভঙ্গের কার্যকর হওয়ার পর থেকে দুই সম্প্রদায়ের দ্বন্দ্ব স্পষ্ট হয়। বঙ্গভঙ্গ কার্যকর করা থেকে শাসকদের বিরত করার জন্য বাঙালি হিন্দু নেতারা একের পর এক চাপ প্রয়োগ করতে থাকে। পাশাপাশি বিভিন্ন আন্দোলনের শুরু হয়। এগুলো হচ্ছে স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন, স্বরাজ এবং সশস্ত্র আন্দোলন। এসব আন্দোলনের মধ্য দিয়ে এদেশের অধিকাংশ মানুষের মধ্যে দেশপ্রেম জেগে ওঠে এবং ঐক্যবদ্ধ হয়। তাইলে এরপরও ইংরেজ শাসন বিরোধী আন্দোলন ভারতবর্ষে দানা বাঁধতে থাকে। ইংরেজরা আমাদের দেশে মানে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত দেশে রাজত্ব করে গেছেন। তাহলে সারা ভারত জুড়ে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন কর্মসূচি চলতে থাকে, তখন এই সময় আন্দোলনের মূল নেতৃত্ব বাঙালি নেতাদের হাত থেকে চলে যেতে থাকে। পুনরায় বাঙালি নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য ইংরেজরা ভাস্কর শাসনকর নীতি প্রয়োগ করতে থাকে। এর ফলে হিন্দু সম্প্রদায়ের রাজনৈতিক দল হিসাবে চিহ্নিত হতে থাকে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলমানদের রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিত পায় মুসলিম লীগ। এই দৃষ্টিভঙ্গির কারণে মুসলমান ও হিন্দু নেতা দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে নানাভাবে দ্বন্দ্ব তৈরি হতে থাকে। তাহলে এতে এদেশের রাজনীতি অসাম্প্রদায়িক চেতনা কমে যেতে থাকে। 1940 সালে মুসলিম লীগ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্তির পরিকল্পনা প্রদান করে।
তাতে বাংলার জনগণ হিন্দু মুসলমান পরিচয়ে বিভক্ত হয়ে পড়ে, দুইটা সম্প্রদায় আমাদের ভাগ হয়ে পড়ে। 1947 সালে ভারত বিভক্তির ক্ষেত্রে লাহোর প্রস্তাবের ধারণাই কার্যকর হয়। শেষ দিকে বাংলা ভূখণ্ডকে ঐক্যবদ্ধ রাখার জন্য একটি টেস্ট হলেও 1946 সালে নির্বাচন এবং কলকাতা ও নোয়াখালীর দাঙ্গা সব কিছুকেই অসম্ভব করে দেয়। পূর্ব বাংলা পাকিস্তানের পূর্ব অঞ্চল হিসেবে পূর্ব পাকিস্তান নামে ব্রিটিশ অধীনতা থেকে মুক্তি পায়, তবে তা পূর্ব বাংলার জনগণের প্রকৃত স্বাধীনতা হয়ে উঠতে পারেনি। পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব বাংলার জনগণের উপর পরাধীনতার চাপিয়ে দেয়। প্রকৃতপক্ষে 1947 সালে 14ই আগস্টের পর থেকে পূর্ব বাংলার জনগণকে প্রকৃত স্বাধীনতার জন্য নতুন করে আন্দোলন শুরু করতে হয়। ঔপনিবেশিক শাসন পূর্বে বাংলা জনগণের জীবনে যে দুর্ভোগ নেমে এসেছিল তা আমরা ওই যুগে ইতিহাসের মাধ্যমে ধারণা লাভ করতে পারব। 1947 সালে ইংরেজ শাসনের অবসান হয়, তবে পূর্ব বাংলা যা বাংলাদেশের পরিপূর্ণ স্বাধীনতা তখনও অর্জিত হয়নি। বাংলাদেশ ভূখণ্ড পূর্ব পাকিস্তান নামে পাকিস্তান রাষ্ট্রের অংশ হয়। বাংলাদেশের মানুষ নিজেদের স্বাধীনতা সংগ্রাম অব্যাহত হয়। অর্থাৎ তোমাদের এই প্রথম অধ্যায়ের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়, এই অধ্যায়টাকে তোমরা যদি ভালো করে পড়ো এবং জানো, শিখো, তাহলে তোমরা এই অ্যাসাইনমেন্টটা সুন্দর করে লিখতে। আমি তো তোমাদের বর্ণনা দিলাম যে সেই বর্ণনাগুলি আরও সুন্দর করে গুছিয়ে তোমরা লিখবা। বাংলার নবজাগরণ ও তৎকালীন সমাজ ব্যবস্থার পরিবর্তে প্রতিনিধিত্ব বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ অবদান বর্ণনা করো। সুন্দর করে মূল কথাকে সুন্দর করে স্পষ্ট করে লিখে তোমরা এটা নিয়ে আসবা। এটা সম্বন্ধে তোমরা সুন্দর করে কাজ করে আগে পড়বা, ভালো করে পড়ে তারপরে সুন্দর করে লিখে নিয়ে আসবা। তাহলে আমি তোমাদের এই বলে আমি আজকের মতো এই পাঠটা শেষ করলাম। এরপরে আবার তোমাদের আর একটা পাঠ আবার পরে বলবো।